খেলা হবে, খেলা হবে। এখন দেখেন খেলা হচ্ছে না, খেলা হবে না। এক টাকা চুরি করা ছাড়া তার এমপি হওয়ার দরকারটা কি? রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত হয় কেমনে? আমরা বহু রাজনীতিবিদের কাহিনী শুনি, টকশোতে ইনকাম টিনকাম দেখানো হয়, জিজ্ঞেস করা হয়, চার্জ করা হয়, যাকে নরম পায়, যার যার কিন্তু একটা হেভি ওয়েট কেউ রে ডাইকাই নেই, ইন্টারভিউ নেওয়ার ক্ষমতাই নেই বাংলাদেশ। স্বামী স্ত্রীর গড়বড় হলে বাপের বাড়ি জামুগা। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয়, প্রতিটা দফায় আপনাকে লিখতে হবে হ্যাঁ না প্রযোজ্য নয়, এইটা সেইটা, আগ্রুম বাগ্রুম। আমার দেশে বহু লোকের নমিনেশন পেপার আমার টিভিতে প্রদর্শন হয়েছে, আলাপ আলোচনা চলতেছে, অনেক কলাম খালি রাখার পর নমিনেশন পেপার বৈধ হয়েছে। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়। লোক যখন ক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনা করবে, আপনি তো শুভঙ্করের ফাঁকি দিয়ে আসছেন, আপনি আইন মানেননি, আপনি এসে আইন করে বলবেন তুষার তোমাকে আইন মানতে হবে, নাহলে ইউল বি কনভিক্টেড। টাকা ইনভেস্ট করে যখন এমপি হয়, আবার যখন ক্ষমতায় যাবে তখন আর্ন করবে। তাহলে ভাই এত সহজ না টাকাটা। আমরা তো নিজের টাকা রোজগার করে জিনিসপত্র কিনে ক্যাশ টাকা গুনে দিতে বহুত কষ্ট হয়। 7 কলেজ বহুদিন ধরে এই কাজ করছে, এই রাস্তায় বেরোয় আসে আর বলে আমাদেরকে বিশ্ববিদ্যালয় বানাই দিতে হবে। ভাই বিশ্ববিদ্যালয় তো অনেকগুলো ছিল, আপনারা ভর্তি হতে পারেন নাই কেন? বাংলাদেশের 300 এমপির ভিতরে 50টা এমপিরে মানুষে চেনে, 250 এমপিরে চেনেই না। আমরা তো জানি আমাদের যারা আমলা টামলারা আছেন, বেতন তাদের কাছে মুখ্য বিষয় না। আই এম নট এ ম্যাড যে আমি 25 কোটি টাকা ব্যয় করে নির্বাচন করব, শুধুমাত্র ক্ষমতায় যেতে হবে। মানে টার্গেটটা হলো এরকম। দুনিয়ার লোকের শুভেচ্ছা দিতে চান, নিজে পায় কিনা আমি জানি না। তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই, হবে কি হবে না এই বিষয়গুলোর মধ্যে আসলে অনেক কিছু জড়িত আছে। আমরা আজকে সারাদিনের যদি ঘটনাগুলো উল্লেখ করি, যে ক্রিকেটারদের একটি অবস্থান আছে, অনড় অবস্থানে আছেন তারা, পরিচালকের পদত্যাগের দাবিতে তারা অনড় রয়েছেন, বিতর্কিত মন্তব্য করেছেন সেই ইস্যুতে। আরেকটি বিষয় দেখেছি আমরা, গতকালকেও দেখেছি, ঢাকার গুরুত্বপূর্ণ পজিশনে অবস্থান নিয়েছেন 7 কলেজের ছাত্ররা, তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা অবরোধ পালন করছেন। সেটিও একটি বিষয় যে কোনটা হবে কোনটা হবে না, এর বাইরে রাজনীতি ভোটের বিষয় তো আছেই। তুষার ভাইকে দিয়ে আসলে শুরু করতে চাই। তামিম ইকবালকে নিয়ে প্রথমে বলি, বাংলাদেশে যে অপমানের সংস্কৃতি চালু হয়েছে, এই অপমানের সংস্কৃতি প্রবহমান রয়েছে এবং তারই সর্বশেষ একটি শিকার হচ্ছেন তামিম ইকবাল। তামিম ইকবালকে অন্যায়ভাবে বলা হয়েছে যে উনি পার্শ্ববর্তী দেশের দালাল, আইসিসির দালাল, এই ধরনের আজে বাজে কথা বলা হয়েছে। এই ধরনের কথা বলা একজন বিসিবির ডিরেক্টরের জন্য অত্যন্ত গর্হিত কাজ। উনি একজন ডিরেক্টর, উনি কথা বলার সময় নিজের সম্মান বজায় রেখে কথা বলবেন। তামিম ইকবাল হচ্ছেন সেই খেলোয়াড়, যেই খেলোয়াড় লর্ডসে সেঞ্চুরি করেছেন, যেই খেলোয়াড় এক হাত ভাঙা অবস্থায় বাংলাদেশের জন্য ব্যাটিং করেছেন। তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং একটা সময় ছিল যখন 5 জন খেলোয়াড়কে একসঙ্গে পঞ্চপাণ্ডব বলা হতো, তার মধ্যে একজন হচ্ছেন তামিম ইকবাল। এর আগে সাকিব আল হাসানকে অপমান করা হয়েছে, এর আগে একাধিক খেলোয়াড়কে রিটায়ারমেন্টের একটা সুন্দর রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া হয় নাই। বাংলাদেশের বোর্ড হচ্ছে সেই বোর্ড যারা একজন খেলোয়াড় রিটায়ার করলে বহুদিন পার হয়ে গেল তার জন্য কোনো বেনিফিট ম্যাচ আয়োজন করে না, তার কোনো দেখাশোনার ব্যবস্থা করে না। এবং আপনি দেখবেন মাশরাফিকে একইভাবে তার রিটায়ারমেন্ট কবে হয়েছে আমরা জানি না। আমরা মাহমুদুল্লাহ রিয়াদের একটা ভালো রাজস্বিক বিদায় দেখি নাই। মুশফিক রিটায়ারমেন্টের দ্বার প্রান্তে আছে, তারও কি একই অবস্থা হবে কিনা? যে দেশের বোর্ড তার নিজের খেলোয়াড়দেরকে সম্মান দেখায় না, বোর্ডের মেম্বার যখন তখন আরেকজনকে দালাল বলে দেয়, এবং যে মেম্বার ওনাকে দালাল বলেছেন তার নিজের দালালির বহু ইতিহাস আছে, আপনি গেলে দেখবেন। তো এরকম একজন লোক যখন এটা বলেছেন, আমি মনে করি যে খেলোয়াড়রা একদম সঠিক কাজ করেছেন। কারণ এইভাবে অপমানের সংস্কৃতি চলতে থাকলে, তামিম ইকবালকে যদি এরকম বলা যায়, সাকিবের সাথে যদি আচরণ করা যায়, তাহলে ভবিষ্যতে এই নাজমুল বলেন, লিটন বলেন, এদের কি অবস্থা হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফলে তারা একদম ঠিক কাজ করেছে। এটা হচ্ছে একটা। ফলে খেলা যে হয় নাই, ভালো হয়েছে। আর খেলা হলেই বা কি হবে, সেটাও তো আমাদের একটা প্রশ্ন। বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ, বিশ্বকাপ খেলবে না কেন? কারণ তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম। মুস্তাফিজকে কেন খেলতে দেওয়া হয় না, এরকম নানান কথাবার্তা বলা হচ্ছে। চূড়ান্ত হয়নি, তামিম ইকবাল না, কিন্তু বলেছে তো আমরা খেলবো না। তো আপনি অবস্থাটা বুঝেন কিন্তু, যে এক ধরনের স্বামী স্ত্রীর গড়বড় হলে বাপের বাড়ি জামুগা বলে এক ধরনের একটা ব্যাপার ছিল একসময় বাংলাদেশে। এখন তো বাপের বাড়িতে যাবে কোথায়, ফ্ল্যাট বাড়িতে থাকে, রুম থাকে না, চলে আসার পর ওই রুম আরেক ভাই বোন দখল করে নেয়, ফলে যেতে পারে না। কিন্তু আগে তো যেত, বাপের বাড়ি জামুগা এটা বলতো। তো ওইরকম খেলুম না বলার মতো আবেগীয় জায়গাতে অন্তত বাংলাদেশের প্রফেশনাল ক্রিকেট বোর্ডের এবং প্রফেশনাল ক্রিকেট সিস্টেমে থাকা উচিত না। বলা উচিত খেলুম, এই শর্ত মানলে খেলুম, কিন্তু খেলুম না আগেই বলে দিলে
ওইটা আর হয় না, বুঝছেন? তো ওই এরা কি করেছে, এরা বলেছে আমরা খেলবো না। একটা ব্যক্তিগত খেলোয়াড়ের ব্যক্তিগত সমস্যা তৈরি হওয়ার কারণে পুরো দেশ খেলবে না, এইটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। তো ওইটা যদি ঠিক হয়ে থাকে যে মোস্তাফিজ কেন জুয়ারিদের লিগে খেলতে পারছে না, যে লিগে লিগ্যাল বেটিং হয় সেখানে খেলতে পারছে না, কয়েক কোটি টাকা পায় নাই, আর সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যদি পুরো দেশের টিম বলতে পারে খেলবো না, তাহলে জাতীয় দলের খেলোয়াড়কে অপমান করলে খেলোয়াড়রা বলতে পারে খেলবো না, কেউই খেলবে না। হ্যাঁ, এবং এটা ভালো হয়েছে তো। একসময় শামীম ওসমান বলতো খেলা হবে খেলা হবে, এখন দেখেন খেলা হচ্ছে না, খেলা হবে না। হ্যাঁ, এইবার আসেন পরেরটা যায়, 7 কলেজ। 7 কলেজ বহুদিন ধরে এই কাজ করছে, এই রাস্তায় বেরোয় আসে আর বলে আমাদেরকে বিশ্ববিদ্যালয় বানাই দিতে হবে। ভাই, বিশ্ববিদ্যালয় তো অনেকগুলো ছিল, আপনারা ভর্তি হতে পারেন নাই কেন? দিয়ে দেখবা না, না না, আপনারা ভর্তি হতে পারেন নাই তো ওই বিশ্ববিদ্যালয়ে। তারপরে এখন বলছেন আমাদেরকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় করেন। গুচ্ছ কেন? আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় হন, অসুবিধা কি? গুচ্ছ হইলে সুবিধা কি? একটা ভিসি নাকি? বরং 7টা বিশ্ববিদ্যালয় হলে 7টা ভিসি, অনেক ভালো না? আরো ভালো ভালো লোকজনকে ওখানে পোস্টিং দেওয়া যাবে। আজাদি না গোলামি বলে বলে এক পক্ষের গোলাম দূর হবে, আরেক পক্ষের গোলামরা আজাদির নাম দিয়ে ওখানে গিয়ে পোস্টেড হবে। তো ভালো তো, 7টা বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক। এখন তারা নেমেছেন ইলেকশনের আগে, এটা সম্পূর্ণভাবে ইলেকশনকে বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া। কেন 7 কলেজ ইলেকশনের পরে নতুন যে সরকার আসবে তাদের কাছে দাবি দেওয়া নিয়ে যাওয়ার উপায় নাই? এখন কেন রাস্তা বন্ধ করতে হবে? যখন কিনা সমস্ত মানুষ নির্বাচনের প্রচারণায় বের হবে 2 দিন পরে, নির্বাচনের মধ্যে কোনো ধরনের গন্ডগোল করা, রাস্তাঘাট ব্লক করা, যেটা এমনিতে একটা অন্যায় কাজ, সেটা তারা সবাই মিলে করছেন। কেন করছেন? আজাদি মানে এটা না যে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন, যা মনে লয় তাই করবেন। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়। এই 7 কলেজ যদি নিজেদেরকে মনে করে তারা জাতির বন্ধু হয়েছে, যা খুশি তাই করবে, যা খুশি তাই করার অধিকার তো ঢাকা শহরের নাগরিকরাও তাদেরকে দেয় নাই। যেখানে সেখানে রাস্তা বন্ধ করবেন, রাস্তা বন্ধ করে বলবেন আমাদের বিশ্ববিদ্যালয় চাই, আরেকদিন বলবেন অটো পাস চাই। অটো পাসের মৎসব দেখেছিলাম আমরা। মৎসব শব্দের অর্থ নিশ্চয়ই জানেন, মহোৎসব, এটাকে কথ্য ভাষায় মৎসব বলে। অটো পাসের মৎসব করার পরে এখন অটো বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তারা কালকে। এই এক একটা কলেজেরও তো 100-150 বছরের ঐতিহ্য আছে। ঢাকা কলেজের বয়স কত? আপনি একটা মজার ব্যাপার, আপনি চিন্তা করেন যে কেমব্রিজের ট্রিনিটি কলেজ আছে, ট্রিনিটি কলেজ গিয়ে বলবে আমাদেরকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় বানায় দাও। ঢাকা মেডিকেল কলেজ গিয়ে বলবে আমাদেরকে বিশ্ববিদ্যালয় বানায় দাও। ঢাকা মেডিকেল কলেজের বয়স বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজের চেয়ে পুরনো। এরকম একটা ঐতিহ্যবাহী কলেজে পড়তে পারার স্বাধীনতা আলাদা। ইম্পেরিয়াল কলেজ একটা ইউনিভার্সিটি, তারপর ওরা নামের শেষে লিখেছে ইম্পেরিয়াল কলেজ, যেখানে নোবেল পুরস্কার বিজয়ীদের লাইন দিয়ে ছবি আছে একটা করিডোরের মধ্যে। ডক্টরেট করার পরে যারা ওইখান থেকে পিএইচডি করে তারা ওইখানে গিয়ে লাইন দিয়ে ছবি তোলে যে এই বিশ্ববিদ্যালয়ে মানে 10-12 জন নোবেল বিজয়ী আছে, ফিজিক্সের নোবেল বিজয়ী আছে, কেমিস্ট্রির নোবেল বিজয়ী আছে, মানে তাদের অনেক নোবেল বিজয়ী। তারা তো নিজেদেরকে ইম্পেরিয়াল কলেজ বলে কেন? কারণ এই কলেজ নামটার মধ্যে একটা ঐতিহ্য আছে। ঢাকা কলেজ বাংলাদেশের কি বলবো, এটা সর্বপুরাতন কলেজ। সে সর্বপুরাতন একটা কলেজ গিয়ে বলতেছে আমাদেরকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেন। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা শুনলাম। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই, একটু রাজনীতির দিকে দৃষ্টি দিকে চাই, কিন্তু তার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই। 5 আগস্টের পর তৃণমূল পর্যায়ে সহিংসতা ও দখলদারিত্বের প্রসঙ্গে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে এবার আমাদের খাওয়ার পালা, এই মানসিকতাকে নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীর আচরণ নিয়ন্ত্রণ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করেছেন তিনি একটি কথা বলেছেন, এবার আমাদের খাওয়ার পালা, এই মানসিকতাটা থেকে আসলে বের হওয়া যাচ্ছে না। রাজ্জাকি ভাই, ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত প্রিয় তুষার সহ-আলোচক, দর্শক শ্রোতা। আসলে দেখেন, আমাদের দেশের রাজনীতিটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে শুধুমাত্র ক্ষমতায় যেতে হবে, মানে টার্গেটটা হলো এরকম। এখন প্রশ্ন হচ্ছে কেন ক্ষমতায় যেতে হবে, কেন? এটার কারণই হচ্ছে, ধরেন এই যে তুষার কিছু কথা বললো, আমি তার সাথে একটু বিরোধিতা করছি না, আমি অ্যাড করছি। যেমন ধরেন ঢাকা কলেজ, এটা কিন্তু ট্রেডিশনাল ভ্যালু আছে। ঢাকা কলেজ কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে বানিয়ে দিলে ওজন বাড়বে না। ঢাকা কলেজের কিন্তু একটা ঐতিহ্য আছে। এইটাকে যদি কেউ বিসর্জন দিতে চায় যে এই নামটা পরিবর্তন করে, ঢাকা কলেজের কিন্তু মানে যে পরে কি গর্ববোধ করে, যেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কারণে আমি কথাটা বললাম। এইটাকে বিশ্ববিদ্যালয় বানানোর চিন্তা করাটা উচিত না। ঢাকা কলেজের একটা আলাদা ওজন আছে। আপনি যদি সচিবালয়ের দিকে তাকান, আপনি ইডেন কলেজ বলেন, এটার ঐতিহ্য আছে। হ্যাঁ, এই যে ইডেন কলেজ, হোলি ক্রস, আপনি হোলি ক্রস বিশ্ববিদ্যালয় বানাই দিলে আমি মনে করি হোলি ক্রস কলেজেরই একটা আলাদা
ওজন আছে। 1 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে নিজের যোগ্যতার দিকে চিন্তা করেন, আপনি কি করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কেন বলছি কথাটা, আপনি সচিবালয়ের দিকে তাকাবেন, তুষারও জানে, সেটা হলো কি প্রমোশন, খালি আমরা ওখানে খালি প্রমোশন দেই। ডিএস কে জয়েন্ট সেক্রেটারি বানাইছে, কিন্তু সে ডিএস এর টেবিলে বসে, বুঝাইতে পারছি? অর্থাৎ ডিএস যে কাজটা করতো সেই কাজটা জয়েন্ট সেক্রেটারি করতেছে, কিন্তু তার স্ট্যাটাসটা বাড়ছে। স্ট্যাটাস এখন যদি বলেন অর্থনৈতিক সুবিধা বাড়ছে, তা না। অর্থনৈতিক সুবিধা ম্যাটেরিয়াল ফর অ্যান অনেস্ট অফিসার, ফর এক্সাম্পল। কিন্তু যখন আমরা তো জানি আমাদের যারা আমলা টামলারা আছেন, বেতন তাদের কাছে মুখ্য বিষয় না। সুতরাং আপনি ডিএস হিসাবে, জয়েন্ট সেক্রেটারি হিসাবে ডিএস এর দায়িত্ব পান, কিন্তু আপনি পদটা পাইছেন। কেন বলছি আমি? সাকিব আল হাসানের কথা বলছে। সাকিব আল হাসান একটা গায়ক, একটা নায়ক, একটা নায়িকা, একটা গায়িকা, একটা প্লেয়ার, এটা কিন্তু সবার। এই যে তুষার আজকে ডিবেট করতেছে, না ডিবেট না সরি, এই যে আজকে টক শোতে করতেছে, তুষার কিন্তু আজকের পরিচিত না, সে বহু আগে সেই শুভেচ্ছা, দুনিয়ার লোকের শুভেচ্ছা দিচ্ছে, আর নিজে পায় কিনা আমি জানি না, দুনিয়ার লোকের শুভেচ্ছা দিচ্ছে না, আমি বলছি হ্যাঁ, সে কিন্তু আজকের পরিচিত মুখ না, সে কিন্তু এখানে এসে পরিচিত হচ্ছে না। অর্থাৎ আমি কিন্তু বলতে চাচ্ছি, এই তামিম ইকবাল বলেন, সাকিব আল হাসান বলেন, মোস্তাফিজ বলেন, এরা সবার কাছে সার্বজনীন। চট করে এখান থেকে যখন একটা লোক, সে আওয়ামী লীগ করুক কিংবা বিএনপি করুক, যখন যোগ দেয় তখন তো নিজের সে আলাদা করে ফেলতেছে, তখন কিন্তু সে বিতর্কের জায়গায় যায়। এই যে আজকে তামিম ইকবাল নিয়ে কথাটা উঠছে, তুমি রয়ের এজেন্ট নয় কি, তুমি ইন্ডিয়ার দালাল, এই আসবে কেন? মানে আমি বলতে চাচ্ছি সার্বজনীন, তোমরা এমনভাবে ইম্পার্শিয়াল থাকবা, তোমাদের সবার কাছে তোমাদের গ্রহণযোগ্যতা আছে। সেই কারণে ভূপেন হাজারিকা একটা বড় শিল্পী, জানে সে মরার 2 বছর আগে বিজেপিতে যোগ দিছে, আরে সারা জীবন সে বিপ্লবী সঙ্গীত করছে, এতে কি হয়েছে? 2 বছর আগে সে নিজের সম্পর্কে একটা ধারণা দিয়ে গেল যে আমি এই ধরনের কথার কথা বলছি। এইবার আসেন এই যে খাই, আপনি বললেন যে খাওয়ার পালা যে আসছে, কেন লোকটা, আপনি এমপি হয়ে কি করবেন? তুষারের পরিচিতি কম বাংলাদেশে? বাংলাদেশ না, বাংলাদেশে, আমেরিকা, ইউরোপ, কে না চেনে তাকে? কালকে যদি সে এমপি হয়, আমি তর্কের খাতিরে বলছি, আমি তাকে আমার সামনে এক্সাম্পল দিচ্ছি, এক টাকা চুরি করা ছাড়া তার এমপি হওয়ার দরকারটা কি? আপনি নেম অ্যান্ড ফেমের দিকে আসেন। এমপি হলে টাকা চুরি করতে হবে কেন? গাড়ি দেয় না? আরে করমুক্ত গাড়ি গপ্প মাইরো না, করমুক্ত গাড়ি কিনে লইবে না, ঠিক আছে? করমুক্ত একটা গাড়ি, ঠিক আছে বুঝলাম। এখানে কি আমরা থাকি? অনেস্টলি এই দেশের মানুষ আমরা এখানে থাকি না, তাইলে আমাদের এমপি হইতে হবে। ওই যে খাই খেই বলতেছে, এমপি হতে হবে। নেম অ্যান্ড ফেমের যদি বাংলাদেশের 300 এমপির ভিতরে 50টা এমপিরে মানুষে চেনে, 250 এমপিরে চেনেই না, তার এলাকার লোকজন ছাড়া, মানে সেলিব্রিটি না সে, তাকে রাস্তায় হাঁটলে কেউ চিনবে না, 50 জনরা চেনে, কারণ এর ভিতরে 20 জন মিনিস্টার থাকে, আর বাকি বিভিন্ন কমিটি হয়, সেটার প্রধান থাকায় টিভিতে ছবি টবি দেখে। সুতরাং আপনার বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, আর ক্ষমতা কেন্দ্রিক মানে হচ্ছে এখানে টাকার খেলা। কারণ আপনি ইনভেস্টমেন্টটা চিন্তা করেন, আই এম নট এ ম্যাড যে আমি 25 কোটি টাকা ব্যয় করে নির্বাচন করব। হ্যাঁ, যারা করে, যারা কোটি কোটি 100 কোটি টাকার মালিক আছে, তাদেরকে ডাইকে নিয়ে দেয়, কারণ তারা দেশটাকে কন্ট্রোল করে। তারা হইলো ইয়ের কি বলে এটারে, আপনি বিজনেস জগতে যদি আসেন, কর্পোরেট। তারা বহু লোক আছে মন্ত্রী এমপি হয় না, তারা মন্ত্রী এমপি বানায়, তাদেরকে ফান্ডিং করে বানায়। কিন্তু অন্য যারা করে, নিজের টাকা ইনকাম করে, মানে টাকা ইনভেস্ট করে যখন এমপি হয়, আবার যখন ক্ষমতায় যাবে তখন আর্ন করবে। তাহলে ভাই এত সহজ না টাকাটা। আমরা তো নিজের টাকা রোজগার করে জিনিসপত্র কিনে ক্যাশ টাকা গুনে দিতে বহুত কষ্ট হয়। সেই জন্য বললাম, এই যে থিওরিটা আসছে, এই যে চিন্তা ভাবনাটা আসছে, এটা হইলো আপনার ক্ষমতার রাজনীতি। ক্ষমতার কাছাকাছি যেতে হবে, ক্ষমতার কাছে গেলে আপনি এনশিওর্ড। আপনি যত দল দেখেন, যে দল যত বেশি বড়, যে দলের সমর্থক যত বেশি বড়, আপনি নিশ্চিত থাকেন সেই দলের বেকারের সংখ্যা তত বড়, তত বেশি। তো বেকার রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত হয় কেমনে? আমরা বহু রাজনীতিবিদের কাহিনী শুনি, টকশোতে না ইনকাম টিনকাম দেখানো হয়, জিজ্ঞেস করা হয়, চার্জ করা হয়, যাকে নরম পায়, যার কিন্তু একটা হেভি ওয়েট, কেউ রে ডাইকাই নেই, ইন্টারভিউ নেওয়ার ক্ষমতাই নেই বাংলাদেশে, যে ভাই আপনি ইন্টারভিউ দেন, আপনার সোর্স অফ ইনকাম কি, হোয়াট ইজ ইউর বিজনেস। সুতরাং আমি সেই জন্য বললাম, আপনি আরেকটা জায়গায় আসেন, আপনি দেখবেন যে আমি একটা জায়গায়, ও মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয়, প্রতিটা দফায় আপনাকে
লিখতে হবে, হ্যাঁ না প্রযোজ্য নয়, এইটা সেইটা আগ্রুম বাগ্রুম। আমার দেশে বহু লোকের নমিনেশন পেপার আমার টিভিতে প্রদর্শন হয়েছে, আলাপ আলোচনা চলতেছে, অনেক কলাম খালি রাখার পর নমিনেশন পেপার বৈধ হয়েছে। কিভাবে এই বৈধতাটা কেন হইল? কোনো ঘর খালি থাকতে পারবে না, আপনাকে লিখতেই হবে। আপনি লেখেননি, আমি কারো নাম বলতে চাই না, কেন হবে এটা? এই যদি হয়, সেই লোক যখন ক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনা করবে, আপনি তো শুভঙ্করের ফাঁকি দিয়ে আসছেন, আপনি আইন মানেননি, আপনি এসে আইন করে বলবেন তুষার তোমাকে আইন মানতে হবে, নাহলে ইউল বি কনভিক্টেড। নো, হবে না। এই দেশ আপনি ঠিক করতে পারবেন না। ইউ মাস্ট পে রেসপেক্ট টু ল। আপনি ল মানবেন না, আপনি আমাকে দিয়ে আইন মানাবেন, এটা হয় না। আমি আরও বলতেছি আপনাকে যে আমরা যাচ্ছি কোথায়। আপনি প্রতিবার নির্বাচনের তফসিল দেয়, তফসিল দেওয়ার আগে কি বলে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। আমি নিশ্চিত করে বলে দিয়েছি, আবার রিপ্লে করে দেখেন, এবার যে তফসিল ঘোষণা করছে, হ্যাঁ আমি নির্বাচনের তফসিল ঘোষণা করতেছি, এইভাবে অমুক দিন জমা দিবেন নমিনেশন, অমুক দিন বাছাই। কোন আইনে? এই পত্রিকা এখানে চাকরি করেন, এটা একটা কোম্পানি, এখানে দেখেন না নোটিশ দেওয়া, তখন বলা হয় যে ইটিভির এই অনুচ্ছেদ অনুচ্ছেদ এত মোতাবেক নোটিশের তুষারের চাকরিটা থেকে বরখাস্ত করা হইল। আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে? জাতিকে জানান। এটা কি তামাশা নাকি? এটা তো রাষ্ট্র। আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন, হু আর ইউ, বাই হোম ইউ আর অথরাইজড, আন্ডার হুইচ ল ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড দিস ইলেকশন, এই যে কি বলে শিডিউল। আমি চ্যালেঞ্জ করলাম জাতিকে, আপনাকে বলতে হবে। যদি বলেন যে ভুলে, বাংলাদেশ সব হয়, যে আমি ভুলে বলি নেই ওই দিন, তবে এখন বলেন, এখন বলে দেন জাতিরে যে আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি নির্বাচনটাকে ঘোষণা করলেন। চ্যালেঞ্জ করলাম। জি, তো এই যে জিনিসটা, এই যে শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনি রওনা দিচ্ছেন, একটা জাতি একদম নির্বিঘ্নে চলে, শুধুই ক্ষমতার লোভ, তাই কারো প্রতিবাদ নাই, কেউ লয়ের প্রতি রেসপেক্ট নাই। কারণ আপনি যখনই এমপি হবেন, ইউ বিলিভ ইট অর নট, ইট ইজ বাংলাদেশ, আপনি সব আইনের ঊর্ধ্বে। আপনি আমেরিকার মতো দেশ, আমরা গালাগালি করি যাই করি না কেন, আপনি ভারতের দিকে তাকান, সেখানেও কিন্তু আইনের প্রয়োগ অনেক বেশি আছে। আপনি আইনকে যদি সম্মান না করেন, আপনি আইন মানবেন না, আপনি আমাকে এদিকে কেমনি আইন মানাবেন? আমি চ্যালেঞ্জ করলাম, তো সব রাজনৈতিক দলের চ্যালেঞ্জ করছি, আপনি নির্বাচন করে বলেন যে ভাই আপনি কোন আইনে দিচ্ছেন, প্লিজ জানান ভাই, আমরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি। কোন আইনে, কোন সংবিধানে বা কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি ঘোষণা করছেন একই দিনে গণভোট এবং আপনার এই জাতীয় সংসদ নির্বাচন? আমি নির্বাচন বিরোধী না, কিন্তু আপনি তো ঘোষণা করলেন, আপনি বেআইনি পন্থায় যাইয়া আপনি আইন বানাইলে আপনি কিভাবে পালন করাবেন মানুষকে দিয়ে? রাজ্জাকি ভাই, এই প্রশ্ন এখনো উঠছে কেন যে আসলে নির্বাচন হবে কি হবে না, বা হলে সেটি সুষ্ঠু হবে কিনা, এই প্রশ্নটি এখনো কেন উঠছে? আপনি তো ভাই সব অনিয়ম দিয়ে শুরু করছেন। তো অনিয়ম দিয়ে, আমি তো রাস্তায় হাঁটি, তুষারও নিশ্চয়ই রাস্তা দিয়ে হাঁটে। আপনি বলেন তো আমি কোথায় গন্ধ পাচ্ছি নির্বাচনের? আমি মফস্বলের কথা জানি না, গ্রামগঞ্জের কথা জানি না, ওই এখানেও তো আমরা গন্ধ পাই না। সব জায়গায় একটা গন্ধই পাই, অত বড় আওয়ামী লীগ, তারে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন ভায়াবেল হবে না, ইত্যাদি ইত্যাদি শুনি। সেটা বরং সেই কথাটা বেশি শুনি আরও। ইভেন আমরা টকশোতে এই কথাটা শুনি। আমি সেটার বিরুদ্ধ করছি না, উনি আসবেন কি আসবেন না, ওনাকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত, ওই বিষয়ে আমি যাচ্ছি না। বরং নির্বাচনী প্রচারণার চেয়ে এই সমস্ত প্রচারণা আমরা বেশি শুনতেছি। তো এই জন্য আমি বলতেছি, আপনি সব করতেছেন বেআইনি। আপনি নির্বাচনের তফসিল দিলেন কোন আইনে, আপনার জানা নাই। আপনি একই দিনে গণভোটে ভাঙিয়ে দিলেন কোন আইনে, আপনার জানা নাই। আপনি তো নমিনেশন পেপার জমা দিলেন, আপনি কলাম খালি রাখছেন, কোনো প্রতিবাদ নাই। আপনি আয়ের উৎস কি তুষার রেডাইকে জিজ্ঞেস করে ইন্টারভিউতে, কিন্তু তুষারের চেয়ে যারা মোটা বেটা তা করে আপনি ডাকেন না, আপনি জিজ্ঞেস করতে পারেন না। এই যে বিষয়গুলো, এত অনিয়মের ভিতর থেকে আপনি নিয়ম আশা করেন, এটা কি তামাশা নাকি? এটা কি রাষ্ট্র? তো দেশটাকে আগে রাষ্ট্র বানান। এখন সম্প্রতি আপনি যে আরো শুনেন, মোমেন সাহেব, ওনার খুব ঘনিষ্ঠ লোক হয়তো বা, জানি না, বলতেছি আচ্ছা আমার ঘনিষ্ঠ মোমেন সাহেব, আপনার কাছাকাছি না, মোমেন সাহেব ইন্টারভিউ দিয়ে বলতেছে উনি 5 আগস্ট 8 মাস পরে নিউ ইয়র্কে চলে গেছে। না, নিউ ইয়র্ক বলবো না, বাইরে চলে গেছে। আচ্ছা, বাইরে চলে গেছে কিভাবে? উনি 6টা সিম পাল্টাইছে। 6টা সিম পাল্টাইছে, নানান জায়গায় থাকা, এগুলো আছে নানান জায়গায় থাকতো, পাল্টায় ফাইনালি কিভাবে গেছে? কয় সরকারি কর্মচারীরা তাকে, সরকারি কর্মচারী তাকে সহযোগিতা করছে এবং এটা কন্ট্রোল করছে, কি যোগাযোগ রেখেছে তার ওয়াইফ নিউ ইয়র্ক থেকে। আমি দোষ গুণ বলছি না ভাই, ফর গডসে, ওটার জন্য আমি বলতেছি না। আমি বলতেছি উনি 8 মাস এখানে ছিলেন,
এবং তারপরে এই প্রক্রিয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাহায্য নিয়ে উনি বেরোয় গেছেন। উনি কে? আমরা তর্কের খাতিরে বলছি, উনি পতিত সরকারের একটা অংশ, পতিত সরকারের একটা অংশ। তাকে সহযোগিতা করতেছে কে? বর্তমান প্রশাসন। 8 মাস পরে গেছে, এখন থেকে 6-7 মাস আগে। তাহলে এখন পর্যন্ত যেই প্রশাসন পতিত সরকারকে সমর্থন করে, সেই প্রশাসন তো অন্তত এনসিপি নেতৃত্বে যে জোট আছে তাকে কোঅপারেট করবে না। তাহলে আপনি নির্বাচন সুষ্ঠুভাবে নিশ্চিত কিভাবে হন? কারণ সব বেআইনি হইতেছে, এটাও বেআইনি, এবং আমি মনে করি এটাই আইন। আপনি বাংলাদেশ এখন সেই জায়গায় আছে, বেআইনটাই আইন। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত ফিরে গেছে সরকার। তিনি বলেছেন সরকার কিছু ক্ষুদ্র ও উগ্র জনগোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে তো সংশয় আছে। একটু আগে রাজ্জাক ভাই সংশয় প্রকাশ করলেন। শুধু একটা বিষয় রাজ্জাক ভাইকে একটু মনে করিয়ে দিই। রাজ্জাক ভাই একসময় বলেছিলেন যে বিরোধিতা করেন না, বিরোধিতা করছি না, একসময় বলেছিলেন যে ডক্টর ইউনূসের কথাই সংবিধান। তাইলে ওই কথা অনুযায়ী, মানে রাজ্জাক ভাইয়ের কথা অনুযায়ী তাহলে কথা বলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধান। হ্যাঁ, তো ওই কথাই আমি উত্তরটা খালি দেই যে নির্বাচনটা ওইভাবেই হচ্ছে। উনি বলছেন তাই হচ্ছে। আমি বলতে হবে না, এটা তো নির্বাচন কমিশন বলবে। অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক আমি নির্বাচনের তফসিল বলুক না। এখন যেটাই হোক, মানে ঘটনাটা হচ্ছে এটাই যে বললে বৈধতা পায়, কিন্তু মূল কথা হচ্ছে রাজ্জাক ভাই যেটা বলবেন ওটাই আইন। না না, এই যে তামাশা করেন না, আমি সেটা বলি নাই। তবে এই কথা একদম ভুল। মোমেন সাহেবের সাথে আমার জীবনে দেখাও হয় নাই। উনি বলে দিল যে আমার সাথে নেই ঘনিষ্ঠতা আছে। জিনিসটা আমার কাছে মজা লেগেছে। অনেক উদাহরণ দিয়েছেন, অনেক প্রশংসা করেছেন, কিন্তু একটা ব্যাপার চিন্তা করেন যে মোমেন সাহেব চলে গেছেন, তো চলে তো গিয়েছেন, ভালো কথা। আমি দেখলাম যে তার একটা আমূল পরিবর্তন হয়েছে। যতদিন মন্ত্রী ছিলেন, সত্য কথা বলতে আমার ধারণা ছিল ওনার অনেক সুন্দর কেশ বাহার আছে। আমি দেখলাম ওনার চুল নাই, দেখলাম অনেক না ফ্রেঞ্চ কাট না, ভালোই দাড়িটা সুন্দর, ভালোই লাগছে, খারাপ লাগে। তো রাজনীতিবিদরা না এরকমই করেন, ক্ষমতায় থাকলে একরকম চেহারা, ক্ষমতা না থাকলে আরেক চেহারায় তারা আবির্ভূত হন। আবার ধরেন আমরা দেখেছিলাম যে তরুণদের রাজনৈতিক দলে নির্বাচন তারা ভিন্ন ভিন্ন পোশাক আশাক পরেন। আমি দেখলাম যে সারোয়ার তুষার থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটোয়ারি সবাই মাথায় টুপি দিয়ে একটা ইসলামী লেবাস ধারণ করেছেন। আল্লাহ মালুম, এটা আল্লাহ জানেন কার মনে কি আছে। কিন্তু আমি মোমেন সাহেবটা দেখে বেশ অবাক হয়েছি, কারণ মানে পতন তো অনেক ধরনের হয়। আমাদের মতো লোক যাদের বয়স বাড়ছে, কিছু কেশের পতন হয়, তাই না? কিন্তু আমি দেখলাম যে ওনারও হলো, এবং ওনার হয়তো আগেই ছিল। কেন এই রসিকতাটা করছি? এই রসিকতাটা এই জন্য করছি যে আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে নির্বাচন ঠিক মতো হবে কিনা, নির্বাচন ঠিক মতো হবে কিনা এই প্রশ্নটি জাগিয়ে দিয়েছে এই সরকারের ভেতরে কিছু মানুষ। আপনার মনে আছে একজন উপদেষ্টা বলেছিলেন 54 বছর আপনারা কি করেছেন? তখন লোকে ভেবেছে এরা আরো থাকতে চায়। আবার আমরা এটাও শুনেছি 15 বছর 50 বছরও নাকি লোকে চাইছে এই সরকার থাকুক। তখনও মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে ওনারা তো তাহলে থাকতে চায়। তারপরে এই কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব বলেছেন যে মার্চ মাসে প্রধান উপদেষ্টা জাপানে যাবেন বেড়াতে। মার্চ মাসে তো ওনার প্রধান উপদেষ্টা থাকার কথা না। মার্চ মাসে নতুন নোবেল লরিয়েট, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ফোনের অন্যতম, গ্রামীণ টেলিকমের মাধ্যমে অন্যতম অংশীদার, পৃথিবীব্যাপী সুনাম স্বনামধন্য আমাদের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার জাপান যাওয়ার কথা। কিন্তু উনি বলেছেন যে উনি জাপান যাবেন, বা কোথায় যেন যাবেন, জাপান বা কোনো বিদেশে যাবেন। আমি এক্স্যাক্টলি জাপান বলেছিলেন, জাপানের জাপানে। হ্যাঁ, তো উনি এখন এটা ঘোষণা দিচ্ছেন। উনি নিজেই তো তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব থাকার কথা না। তাহলে মার্চ মাসের শিডিউল উনি এখন কেন দিচ্ছেন? তাহলে মানুষের মনে একটা ধ্যান ধারণা জন্মাতে থাকে যে যাবে নাকি যাবে না, হবে নাকি হবে না। তারপরে ধরেন বলা হলো যে তরুণরা ওয়েল প্ল্যান্ড, এবং তারা একটা রাজনৈতিক দল করেছে, এবং তারা অনেকে পাসও করবে, এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রীও হতে পারে। কে পাস করবে আর কে ফেল করবে? অনেকে পাস করবে না অল্পে পাস করবে, আপনি কি করে বলতে পারেন? আর শুধু অনেকে পাস করবে, শুধু তরুণদের তো দাঁড়িয়েছেই ধরেন জামাতের কাছ থেকে সিট নিয়ে মনে করেন 30টা, ধরেন 40টা, 40 জনের 40 জনই জিতবে। তরুণরা তো 40 জনের মধ্যে অনেকে জিতলে কত পার্সেন্ট জিতলে অনেক হবে? 4 জন, 16 জন, 32 জন ধরেন জিতলো, আবার মন্ত্রীও হবে, এটাও বলেছেন। তার মানে কি? তার মানে এটা ওয়ান কাইন্ড অফ সফট ইনস্ট্রাকশন, যে যদি জিতে
তবে মন্ত্রী বানাইও, অথবা জিতলে পরে কিন্তু মন্ত্রী হইব, সবাইকে জানাই দিল। তাতে করে কি করা হলো? প্রার্থীর সাথে প্রার্থীর পার্থক্য তৈরি করা হলো। আমি দেখলাম শারমিন মুর্শিদ, কুসুম শিকদার এবং তাসনিম যারা একটা সচেতনতামূলক গানে অংশ নিচ্ছেন। এই গানটা যদি গণমাধ্যমে প্রচারিত হয় ইলেকশনকালীন সময়ে, তাহলে কি এইখানে একজন প্রার্থী অতিরিক্ত সুবিধা পাবেন না? এবং তার পাশে একজন উপদেষ্টা দাঁড়িয়ে আছেন, এটা ঘন ঘন লোকে দেখবে না? এই উপদেষ্টা কি অন্য দলের নারী প্রার্থীকে এখানে ডেকেছেন, কিংবা অন্য কোনো স্বতন্ত্র নারী প্রার্থীকে এখানে ডেকেছেন? ডাকেন নাই। এগুলা সবই তো হচ্ছে নিরপেক্ষ অবস্থানের লঙ্ঘন। ওই বিষয়ে আসি, আসলে কি পুরনো বন্দোবস্তর দিকে কি আমরা ফিরে যাচ্ছি? ভাই আমি একটা জেনুইন কথা বলি, শুনে আমার কথা একজনে শুনলে শুনবে, না শুনলে না শুনবে, সেও কিছু কথা বলে শুনলে শুনলেন, না শুনলে না। আমরা কিন্তু এখানে আসি টু সাম এক্সটেন্ট আলোচনা করতে। এটাই একটা আবার অনেক সময় বিতর্কের ফর্ম নেয়। যেমন আমি একটা কথা বললাম, সে কাউন্টার দিল, বা সে বিনয়ের সাথে কিছু, এটা এক ধরনের বিতর্ক, এতে কোনো দোষ নাই। আমরা তো একটা আসছি কেন, যারা শুনবে তাদের যদি কোনো ইয়ে হয়, এটা তো একটা আনন্দ, একটা আনন্দ যে আমরা বলছি। কিন্তু এখন সেই আনন্দটা আসলে রাজনৈতিক দলের মধ্যে নির্মিত হওয়া উচিত। যেমন আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, বাইরে তারা শত্রুতা তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন জোটের নির্বাচন হচ্ছে, আপনি যদি আদর্শগতভাবে চিন্তা করেন, জোট হইতে পারে আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। এক্স্যাক্টলি। তার খাইচ্যত একটা, আমার খাইচ্যত একটা। একদম ঠিক। খাইচ্যত কইলে আমাকে যাতে মানুষে বুঝে, তার খাইচ্যত একরকম, আমার খাইচ্যত একরকম। কারণ ইলেকশনের আগে কইতেছি যে তুমি আইসে পড়ো ভাই আমার দলে, মানে আমার কাছে আসো, জোট করি, আর আমার লোকগুলারে বলতেছি যে ওরে ভোট দিও। তো এই লোকগুলো তো সব আমার খাইচ্যতের। আমি 30 বছর ধরে গইরে তুলছি আমার খাইচ্যতের, ওরা বৈশা রয়েছে আমার খাইচ্যতের লোকেরা ভোট দিবে না দিয়ে ও যখন বলবো আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম। একদম ঠিক। এটা কোন পদের গণতন্ত্র? এক। দুই, আবার আমার দলের মার্কাও দিচ্ছি, মানে কত রকম সাবোটাজ। আবার দলের মার্কা যারা দিচ্ছি না, তার এটাইকে এনে বলতেছি তুষার ভাই দাঁড়ান আপনি, নো প্রবলেম, আমার লোক আপনাকে ভোট দিবে। কোনোটাই গণতন্ত্রে পড়ে না। 3 নম্বর, একটা পার্টির রেজিস্ট্রেশন পাইতে জান বাইরে হয়ে যায়, জান কালা হয়ে যায়। সেই পার্টির রেজিস্ট্রেশন পার্টির লাথি বাইরে এসে তুষারের দলে যোগ দিছে, ভাই আপনি বড় দল, আমারে আপনার মার্কা দেন। এটা কোন আইডিওলজি? আপনি তো আপনার দলের আদর্শ বিকিয়ে দিয়ে আসছেন, আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই। ইউ আর নট ট্রাস্টেড। কারণ আপনি তো এই আইডিওলজিটা জনগণকে দীর্ঘদিন বুঝাইছেন, সেটাই ঘরে বসে বুঝান, বাজারে বসে বুঝান, আর 5 জনের বুঝান। সেই 5টা লোক তো বলবে যে এই লোকটার তো কোনো আদর্শ নাই। এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। নির্বাচনের নামে আপনি গণতন্ত্র বলবেন, গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচন দরকার, কিন্তু নির্বাচনের আগে যে 2টা ব্যাপার রয়ে গেছে অন্তত দৃশ্যমান, 5,000 না 5,500 অস্ত্র নাকি লুট হয়েছে, তারপরে আপনার অস্ত্র লুট হয়েছে। তো অস্ত্র যদি লুট হয়, সেই অস্ত্র যদি উদ্ধার হয় নাই, আমরা সবাই ব্লেম গেম দেই। রিটও করা হয়েছে যে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত। যাই হোক, রিটে যে মনে করেন রিটে যদি অ্যাবসলিউট করে দেয় রুলটা, হ্যাঁ অস্ত্র উদ্ধার করার জন্য ডাইরেকশন দিলাম, অস্ত্র উদ্ধার করবে কে? ওই মাঠের সেই পুলিশ, ওই মাঠের সেই আর্মি। কথার কথা বলছি। এখন সবাই আমরা বলি সরকার ব্যর্থ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সরকার ব্যর্থ, কিন্তু ব্যর্থতারা খালি ডাইরেক্ট ব্লেম না দিয়ে অন্তত একবার সরকারের সাথে গিয়ে বসেন না ওপেন, যে প্রফেসর ইউনূস সাহেব, আমি ওই পার্টির লোক, তুষার ভাই আমরা এই পার্টির লোক, আপনারা জানতে চাই কি অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন? আপনি কি নির্দেশ দেন নাই, নাকি আপনি নির্দেশ দিয়েছেন কিন্তু আপনার নির্দেশটা মানে নাই? ওপেন করেন, চ্যালেঞ্জ করলাম। এটা যদি না বলেন, তার মানে ব্লেম গেম চলতেছে। হয় ইউনূস সাহেব ডাইরেকশন দিচ্ছে, তার প্রশাসন শোনে না, আর নয়তো ইউনূস সাহেব ডাইরেকশন দেন নাই। কিন্তু আপনারা যারা জিজ্ঞেস করেন না, আপনারা কি ব্লেম গেম দিয়ে রাজনীতি করবেন? এটা তো হয় না কি ভাই তুষার ভাই? এই ব্লেম গেম হয় না। আমার তো অধিকার আছে, তুষার সাহেব হইলো আইজিপি, আমার তো তারা জিজ্ঞেস করার অধিকার আছে। আচ্ছা আইজিপি সাহেব, এটা হচ্ছে না কেন? ওই জায়গায় গরম পানি মারেন, এই জায়গায় ঠান্ডা পানি মারেন, কি কারণে? আপনার কি সরকারের কেউ বলছে, হোম মিনিস্টার, নাকি আপনার মন মতো চলছেন? তাহলে তার একটা জবাব দিতে হবে। আমরা ব্লেম গেম খেলতেছি, এই চিটপাটের রাজনীতি চলবে না। ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো, ডাইরেক্ট কইতো এইটা করো, এটা পিঠে ধ্বংস কর, এটা ঠিক কর। আপনি তো স্বচ্ছতা লাগবে রে ভাই। স্বচ্ছতা মানে সরলীকরণ, কিছু সত্য কথা বলা। এখানে টোটাল ব্লেম গেম চলতেছে, এর ব্লেম দেয়, ও এর ব্লেম দেয়, ঘুরে ফিরে একটা কথা হলো
ইউনূস সাহেবকে তাড়াইতে হবে। আমার কাছে বর্তমানে যেটা মনে হয়, আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতিটার মেইন উদ্দেশ্য, নির্বাচনের যে মেইন উদ্দেশ্য, নির্বাচনের মেইন উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আপনি যান, তাহলে যেই পরিস্থিতিগুলো বললাম, একটা পরিস্থিতিও নির্বাচনের পক্ষে না আজকে পর্যন্ত। তারপর যখন আমরা নির্বাচন চাই, তখন মনে হয় যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ ইউনূস সাহেবকে অপসারণ করা।